ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি ভুবন মোহন স্বপ্ন রূপে। ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি ভুবন মোহন স্বপ্ন রূপে। ওই মরণের সাগর পারে কান্নায় আমার সারা প্রহর তোমায় ডেকে ঘুরেছিল চারিদিকে বাধায় ঠেকে। কান্নায় আমার সারা প্রহর তোমায় ডেকে ঘুরেছিল চারিদিকে বাধায় ঠেকে। বন্ধ ছিল এই জীবনের অন্ধকূপে আজ এসেছো ভুবন মোহন স্বপ্ন রূপে। আজ এসেছো ভুবন মোহন স্বপ্ন রূপে। ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি ভুবন মোহন স্বপ্ন রূপে। ওই মরণের সাগর পারে আজ কি দেখি আজ কি দেখি কালো চুলের আধার ঢালা তারি স্তরে স্তরে সন্ধ্যা তারার মানিক জ্বালা। আজ কি দেখি আজ কি দেখি কালো চুলের আধার ঢালা তারি স্তরে স্তরে সন্ধ্যা তারার মানিক জ্বালা। আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে ঝিলিক রবে কাঁপে তোমার পায়ের কাছে। আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে ঝিল্লি রবে কাঁপে তোমার পায়ের কাছে। বন্দনা তোর পুষ্প বনের গন্ধ রূপে আজ এসেছো ভুবন মোহন স্বপ্ন রূপে। আজ এসেছো ভুবন মোহন স্বপ্ন রূপে। ওই মরণের সাগর পারে চুপে চুপে এলে তুমি ভুবন মোহন স্বপ্ন রূপে। ওই মরণের সাগর পারে। স্বামীজি ম্যাকলাউডকে দিয়েছিলেন জ্বলন্ত বিশ্বাস, লিখেছেন জো। আমাদের আসল কাজ এখন শুরু হয়নি, কোথায় বা কখন যে তা আরম্ভ হবে
তাও আমার জানা নেই। আর সত্যি বলতে কি, তা জানার কোনো কৌতূহলও নেই। আমরা অকারণে স্বামীজির সঙ্গ করিনি, অকারণে ভালোবাসিনি তাকে। অতএব নিশ্চিত থেকো, আশানুরূপ ফল ফলবেই ফলবে, ফলতে বাধ্য। আর ধরো যদি তা নাও ফলে, তবু বলবো শুধু স্বামীজিকে দর্শন করি আমার ইহজন্ম পরজন্ম ধন্য হয়ে গেছে। আহা। 15 জুনের 1914 সালে চিঠিতে লিখছেন বঞ্জিকে। স্বামীজির সংস্পর্শে এসে অনেকের জীবনে যে বিরাট পরিবর্তন ঘটেছিল, সেসব অনেক কথা জোসেফিন জানতেন। এই সম্পর্কে চিঠিপত্রে তিনি কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করেছেন। মিস্টার হোমার লেনকে বলেন, স্বামীজি তাঁর দৃষ্টিভঙ্গি এমন বদলে দিয়েছেন যে জগৎ ও জীবনের সব কিছুই তাঁর কাছে এখন পবিত্র বলে মনে হয়। কাজকর্ম, খেলাধুলা, প্রার্থনা, এক কথায় জীবনের মুখ্য এবং আনুষঙ্গিক সব কিছুর ভিতরেই এক অপার্থিব ব্যঞ্জনা, সেটি তাঁর কাছ থেকে স্পষ্ট। 11 ফেব্রুয়ারি 1913 সালে লিখছেন আরেকটি চিঠিতে জোসেফিন লিখছেন, গত 14 বছর ধরে স্বামীজির একান্ত অনুরাগী যে 3 বোন, তাদেরই একজন মিসেস হান্সবরো গতকাল আমাকে বলেন, এখানে মানে লস অ্যাঞ্জেলসে আচার ব্যবহারের মধ্যে স্বামীজি এমন কিছু দেখেছিলেন। স্বামীজির একটি জ্বলন্ত অনবদ্য বক্তৃতার পর এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলেছিলেন, তাহলে স্বামী, আপনি কি এই কথা বলতে চাইছেন যে সবই ভালো? এর উত্তর স্বামীজি বলেছেন, মোটেই না। আমি বলতে চেয়েছি কেবল মাত্র ঈশ্বরই ভালো। আপনি যা বুঝেছেন আর আমি যা বলতে চেয়েছি তার দুয়ের মধ্যে এইটুকুই তফাৎ। মিসেস হান্সবরো বলেন, ওই একটি কথার উপর ভিত্তি করেই তিনি এতগুলো বছর কাটিয়ে দিয়েছিলেন। 16 মার্চ 1914 সাল লিখছেন, রোমের সেই পিটার্সের জমকালো ধর্মীয় অনুষ্ঠানগুলি দেখে স্বামীজি তোমাকে কি বলেছিলেন সেটা মনে করো। ব্যক্তি ঈশ্বরে যদি তোমার বিশ্বাস থাকে, তবে তুমি যে তোমার শ্রেষ্ঠ জিনিসগুলি তাকে দেবে, এতে আর আশ্চর্য কী? 5 নভেম্বর 1923 লিখছেন, আজ আবার আলোয়ার মহারাজকে স্বামীজির জন্মোৎসবে আসতে লিখলাম। উৎসব 17 জানুয়ারি। মনে হয় উনি স্বামীজির ভাবে তপ্ত হয়ে আছেন। ওর বাবাই স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, এইসব মূর্তি আর প্রতিমা পূজা করে কি লাভ হয় বলুন তো? স্বামীজির উত্তরে রাজার মহামাত্যের দিকে ফিরে বললেন, মহারাজের ওই ছবিটা নিয়ে তার উপর থুতু ফেলুন দেখি। মহামাত্য বললেন, তা কী করে হয়? তা কী করে করি বলুন? ছবিতে মহারাজ স্বয়ং বসে আছেন, এ কাজ কখনো করা যায়? কিন্তু স্বামীজি ছাড়বেন না, আর মহামাত্যেরও আপত্তি। বোধহয় ও জগদীশ না জগবন্ধু কী নাম ছিল, কী একটা নাম ছিল, জয় দিয়ে, উনি হচ্ছেন মহামন্ত্রী আর কি। তখন স্বামীজি বললেন, আপত্তি কিসের? ছবি তো আর আপনার মহারাজ নন, ওইটি মহারাজের প্রতিকৃতি মাত্র। এই কথায় রাজার চোখ খুলে গেল। এই কথায় তিনি বুঝলেন যে সব দেবমূর্তি পবিত্র, কারণ তা পরমেশ্বরকে মনে করিয়ে দেয়। দেখুন কাণ্ডটা। যখন ওরা ওই মূর্তি পূজার দিকে বলছিল, ওটা তো একটা মূর্তি, ওটা তো ঠাকুর নয়, তখন স্বামীজি এই কথা বললেন যে মহারাজের ছবিতে থুতু ফেলো। তাহলে এবার থুতু ফেলবে না, কারণ এটা মহারাজের ছবি। এই কথায় রাজার চোখ খুলে গেল। তিনি বুঝতে পারলেন যে সব দেবমূর্তি পবিত্র, কারণ তা পরমেশ্বরকে মনে করিয়ে দেয়। এটা উনি 9 ডিসেম্বর 1924 সালে লিখছেন। জোসেফিন লিখেছেন, যে সনাতন হিন্দু ধর্মের মহৎ উদার ঐতিহ্য রামকৃষ্ণ নিজের জীবনে প্রয়োগ করে দেখিয়ে দিয়ে গেছেন, স্বামীজি সেই পরম্পরাটিকে ভারতবর্ষের মানুষের কাছে আবার তুলে ধরেছেন। সেই পরম্পরাগত এক নব্যশক্তির তরঙ্গ সমগ্র ভারতকে পরিপ্লাবিত করে আজ বিশ্বের দিকে ধাবমান। গীতা এই ধর্মকেই শাশ্বত, সার্বভৌম, প্রাণপ্রদ বলেছেন। এই সপ্তাহে তুমি যে চিঠি দিয়েছ, সেখানেও দেখছি সেই শক্তির ছোঁয়া লেগেছে। তুমি লিখেছ, স্বামীজি আমাকে বৃথায় আশীর্বাদ করেননি, অথবা চুপচাপ বসে চোখের জল ফেলবার শিক্ষা দেননি। বিনা প্রতিবাদে আমি এখন সব সয়ে যাচ্ছি, কিন্তু এর মোকাবিলা আমি করব। 15 নভেম্বর 1926 লিখছেন। এখানেই শেষ করি। এইসব কথা না বেশি পড়তে নেই, তাহলে মাথায় ঢুকবে না, বুঝতে পারছেন? অল্প অল্প পড়তে হয়। আর একটু ছোটো করলেও ভালো হতো, আর একটু ছোটো করে দেবো এবার থেকে, তাই করবে।
কারণ স্বামীজির কথা একসঙ্গে বেশি শুনলে না মাথা মানে নিতে পারবেন না। প্রত্যেক ছত্রে ছত্রে এমন এমন সমস্ত কথা আছে যা জীবনকে পাল্টে দিতে পারে। বেশি কথা বললে কী হবে? বেশি কথা বললে সব গুলিয়ে যাবে আমাদের মতো লোক। আমরা তো ক্ষুদ্র আধার। ঠাকুর বলতেন যে এক পো দুধের জায়গায় কি 1 সের জল ধরে? 1 সের জল ধরে? আমাদের হচ্ছে ওই 1 পো কি তার চেয়ে 100 টাকা তো ঘটি। তো সেখানে স্বামীজির এত বড় বড় কথা ধরবো কী করে? সেই জন্যে প্রতিবেদন এবার থেকে আরও ছোটো করবো ভাবছি।